কল্পনা করুন পৃথিবীর এমন একটি দেশ যেখানে চারিদিকে শুধু বালুর সমুদ্র, যেখানে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা খুব কমই নামে, আর মাটির নিচেও মিঠা পানির উৎস অত্যন্ত সীমিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মরুভূমির মাঝেই বসবাস করছে কোটি কোটি মানুষ। তারা প্রতিদিন পানি ব্যবহার করছে পান করার জন্য, কৃষিকাজের জন্য এবং দেশের বিশাল শিল্প ব্যবস্থাকে সচল রাখার জন্য। তাহলে প্রশ্ন হলো, যেখানে প্রকৃতি পর্যাপ্ত পরিমাণে পানি দেয়নি, সেখানে এই বিশাল দেশের মানুষের কাছে পানি আসে কোথা থেকে? সৌদি আরব এমন একটি বিশাল পানি সরবরাহ ব্যবস্থা তৈরি করেছে যা অনেকটা মরুভূমির নিচ দিয়ে বয়ে চলা এক অদৃশ্য নদীর মতো। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ স্টিলের পাইপলাইনের মধ্যে সমুদ্রের পানি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। কিন্তু সমুদ্রের পানি তো লবণাক্ত, তাহলে সেটি কিভাবে মানুষের পান করার উপযোগী হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে সৌদি আরবের ভেতরে। সৌদি আরবের প্রায় 95%-এরও বেশি এলাকা জুড়ে রয়েছে মরুভূমি। এখানে বার্ষিক বৃষ্টিপাত অনেক অঞ্চলে 100 মিলিমিটারেরও কম হয়ে থাকে, আর গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। আর প্রকৃতি যেখানে পানির দরজা প্রায় বন্ধ করে দিয়েছে, সেখানে মানুষ তৈরি করেছে নিজেদের বাঁচার উপায়। দেশটির সবচেয়ে বড় সম্পদগুলোর একটি হলো খনিজ তেল। সৌদি আরবের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণে তেলের ভাণ্ডার। কিন্তু প্রকৃতি তো এমনই যে একটি দেশকে সবকিছু একসঙ্গে দেয় না। তেলের প্রাচুর্যের মাঝেও পানির জন্য সৌদি আরবকে নির্ভর করতে হয়েছে আধুনিক প্রযুক্তির উপর। তাদের সবচেয়ে বড় সমাধান এসেছে সমুদ্র থেকে। কিন্তু সমুদ্রের লবণাক্ত পানিকে পানযোগ্য পানিতে রূপান্তর করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু কিভাবে তা সম্ভব হয় সেটি জানার আগে চলুন দেখে নেওয়া যাক এই বিশাল পাইপলাইন কিভাবে তৈরি করা হয়। আর এই পাইপলাইন শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি মরুভূমির মাঝে মানুষের জীবন টিকিয়ে রাখার এক বিশাল প্রকৌশল। কিন্তু এত বিশাল পাইপলাইন তৈরি করা কি মোটেও সহজ কাজ ছিল? হাজার হাজার কিলোমিটার দূরে পানি পৌঁছে দিতে হলে দরকার এমন একটি পাইপলাইন যা শুধু বড় হলেই হবে না, হতে হবে অত্যন্ত শক্তিশালীও। কারণ এই পাইপলাইনের ভেতর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে পানি প্রবাহিত হবে। তাকে সহ্য করতে হবে পানির প্রচণ্ড চাপ, মরুভূমির তীব্র গরম এবং বছরের পর বছর ধরে চলতে থাকা কঠিন পরিবেশ। আর এই কারণেই তৈরি করা হয় বিশেষ ধরনের উচ্চ শক্তির কার্বন স্টিল পাইপ। প্রথমে বিশাল আকারের স্টিলের পাতগুলি নির্দিষ্ট মাপে কাটা হয়। এরপর শক্তিশালী রোলিং মেশিনের সাহায্যে ধীরে ধীরে সেই সমতল পাতকে বাঁকিয়ে গোলাকার পাইপের আকৃতি দেওয়া হয় এবং দুই প্রান্ত নিখুঁতভাবে মিশিয়ে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওয়েল্ডিং করা হয়, যাতে পাইপটি দীর্ঘদিন ধরে পানির চাপ সহ্য করতে পারে। এরপর ওয়েল্ডিং শেষ হলে প্রতিটি পাইপকে ঠান্ডা করা হয়, প্রান্তগুলি মিশ্রণ করা হয় এবং পরীক্ষা করা হয় যাতে সামান্য ত্রুটিও থেকে না যায়। আর প্রতিটি পাইপের দৈর্ঘ্য সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে। এই বিশাল পাইপগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে একদিকে পরিবহন সহজ হয়, আবার অন্যদিকে জোড়ার সংখ্যাও কম থাকায় পুরো পাইপলাইন আরও শক্তিশালী থাকে। এরপর শুরু হয় সবথেকে কঠিন কাজ, যেটা হলো এই বিশাল পাইপগুলোকে মরুভূমির বুকের নিচে স্থাপন করা। তো এর জন্য প্রথমে প্রকৌশলীরা আধুনিক জিপিএস এবং জরিপ প্রযুক্তির মাধ্যমে পুরো পথ নির্ধারণ করেন। কারণ হাজার হাজার কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইনের জন্য সামান্য ভুল পথও ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তারা এমন পথ বেছে নেন যেখানে মাটির স্থায়িত্ব ভালো থাকে এবং বালু সরে যাওয়া বা ভূমিক্ষয়ের ঝুঁকিও কম থাকে। এরপর বিশাল যন্ত্রপাতির সাহায্যে মরুভূমির মাটিতে দীর্ঘ পরীক্ষা খনন করা হয়। কোথাও যদি শক্ত পাথুরে এলাকা আসে, তাহলে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেই অংশ প্রস্তুত করা হয়। তবে পাইপ সরাসরি মাটির উপর বসানো হয় না। প্রথমে পরীক্ষার নিচে বিশেষ ধরনের নরম স্তর তৈরি করা হয় যাতে পাইপের উপর চাপ সমানভাবে পড়ে এবং দীর্ঘদিন ধরে এটি নিরাপদে থাকে। এরপর একাধিক ভারী যন্ত্রের সাহায্যে বিশাল পাইপগুলো ধীরে ধীরে পরীক্ষার মধ্যে নামানো হয়। আর এই কাজের সময় সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই প্রকৌশলীরা প্রতিটি ধাপ অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন। কারণ একটি বিশাল পাইপলাইন আসলে শুধু লোহা আর প্রযুক্তির সমন্বয় নয়, বরং এর পেছনে থাকে হাজার হাজার মানুষের পরিশ্রম, পরিকল্পনা এবং বছরের পর বছর ধরে করতে থাকা কঠোর পরিশ্রম। যখন পাইপগুলো একে একে জোড়া লাগিয়ে একটি দীর্ঘ পথ তৈরি করা হয়, তখন মনে হয় মরুভূমির নীরবতার নিচে যেন এক নতুন জীবনধারা তৈরি হচ্ছে। কিন্তু এই ইস্পাতের পথ দিয়ে যে পানি প্রবাহিত হবে সেটিকে প্রথমে তৈরি করতে হবে। আর এখানেই শুরু হয় সমুদ্রের লবণাক্ত পানিকে বিশুদ্ধ পানিতে পরিণত করার প্রক্রিয়া।
প্রথম ধাপে বড় বড় স্ক্রিনের মাধ্যমে পানি থেকে সামুদ্রিক আবর্জনা, ছোট প্রাণী এবং অন্যান্য বড় কণা আলাদা করা হয়। এরপর পানি পাঠানো হয় বিশেষ ফিল্টার ব্যবস্থার মধ্যে, যেখানে বালি এবং সূক্ষ্ম কণাগুলি আটকে যায়। কিন্তু এতেই পানি পুরোপুরি বিশুদ্ধ হয় না, কারণ পানির মধ্যে তখনও রয়ে যায় অতি ক্ষুদ্র লবণ কণা, যা খালি চোখে দেখা যায় না। আর এখানে এসে ডেসালিনেশন প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটা হলো রিভার্স অসমোসিস। এই প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী পাম্পের সাহায্যে পানির উপর প্রচণ্ড চাপ তৈরি করা হয়। তারপর সেই চাপের মাধ্যমে পানিকে পাঠানো হয় বিশেষ এক ধরনের ঝিল্লির মধ্য দিয়ে। এই ঝিল্লির ছিদ্র এতটাই ক্ষুদ্র যে পানির অণু পার হয়ে যেতে পারে, কিন্তু লবণ এবং অন্যান্য অশুদ্ধ উপাদান আটকে যায়। ফলে ধীরে ধীরে লবণাক্ত সমুদ্রের পানি পরিণত হয় পরিষ্কার বিশুদ্ধ পানিতে। তবে এই পানি মানুষের ব্যবহারের জন্য প্রস্তুত করার আগে আরও কিছু ধাপ সম্পূর্ণ করতে হয়, কারণ অতিরিক্ত বিশুদ্ধ পানিতে প্রাকৃতিকভাবে থাকা কিছু প্রয়োজনীয় খনিজ কমে যায়। তাই শেষ পর্যায়ে পানির মধ্যে নিয়ন্ত্রিত পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ যোগ করা হয়। পাশাপাশি পানির ভারসাম্য ঠিক করা হয়, যাতে এটি নিরাপদ এবং স্বাভাবিক স্বাদের হয়। এরপর এই পানি বিশাল সংরক্ষণগারে জমা রাখা হয় এবং শক্তিশালী পাম্পের মাধ্যমে সেই দীর্ঘ স্টিলের পাইপলাইনে প্রবাহিত করা হয়। আর এখন মরুভূমির নিচ দিয়ে এগিয়ে চলে সেই পানি, যেই পানি একসময় ছিল শুধু লবণাক্ত সমুদ্রের অংশ, আর এখন সেটিই হয়ে উঠেছে লক্ষ লক্ষ মানুষের জীবনের প্রধান উৎস। তবে এই পুরো ব্যবস্থার পেছনে খরচও কম নয়, কারণ সমুদ্রের পানি বিশুদ্ধ করতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, আর এত বড় অবকাঠামো পরিচালনা করতেও ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ। কিন্তু সৌদি আরবের মতো একটি মরুভূমির দেশে, যেখানে প্রাকৃতিকভাবে পানির উৎস সীমিত, সেখানে এই প্রযুক্তি শুধু একটি প্রকল্প নয়, বরং এটি মানুষের জীবন ধারণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আজ প্রযুক্তির শক্তিতে এমন এক দেশে পানি পৌঁছে যাচ্ছে, যেখানে একসময় পানির প্রতিটি ফোঁটা ছিল অত্যন্ত অমূল্য।